নিয়ে কিন্তু যারা দেশটা চালাচ্ছে তাদের প্রতি কিন্তু জনগণের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা কিন্তু আগের অবস্থায় আর নাই। মানুষের মধ্যে কিন্তু হতাশা বাড়ছে। এখন যদি হতাশা বাড়ে এই সুযোগটা তো বিপক্ষরা নিতেই পারে। যারা ক্ষমতা থেকে পতিত হয়েছেন তারা কি নানাভাবে চেষ্টা করবেন না ফিরে আসার জন্য? করবেন তো। তো তারা নানাভাবে চেষ্টা করতেছেন। তাদের কি আছে এখন দেখেন, ধরেন আপনি তাদের হাতে অপরিমিত অর্থ আছে। তারা দেশ থেকে লুটপাট করে কিন্তু বিপুল পরিমাণ অর্থ নিয়ে গেছে ভাই। এরা সবাই নিয়ে গেছে। এরা যারা গেছে বিদেশে গেছে খায় কি? তখন ইন্ডিয়ায় গেছে খায় কি? ইন্ডিয়ায় তো চাকরি করতে পারবে না। তারা ইন্ডিয়া বসে খায়, দুই এক পুরুষ খাইতে পারবে এমন টাকা তাদের আছে। কাজেই তাদের হাতে তো অপরিমিত অর্থ আছে। আর দ্বিতীয়ত হলো এই দেশেও আওয়ামী লীগের কিছু নীরব সমর্থক আছে যারা যেতে পারে নাই, মাঠ পর্যায়ে মানে মিড লেভেলে কিছু কর্মী আছে যারা নাকি সুবিধা পাচ্ছিল, তারা আবার সুবিধা ফিরে পেতে চায়। এরকম হতেই পারে। কাজে ওখান থেকে টাকা দিলে তারা এখানে এখন যে বলে না টাকা দিলে নাকি কাঠের পুতুলো নাকি জিব্বা নাড়ে, তো এখানে টাকা পেলে অনেকেই মাঠে নামবে না। এটা খুব অস্বাভাবিক কিছু না। এখন প্রশ্নটা হলো কি, এগুলো দেখে আমরা কি করব? আমরা কি ভীত হব? আমরা কি গর্তে লুকাবো? নাকি আমরা সরকারকে বলবো তোমরা এটাকে প্রতিহত করো? এখন সরকারের প্রতিহত করতে পারছে না, সরকার ব্যস্ত অন্য কিছু নিয়ে। সরকার তো এগুলো নিয়ে ব্যস্ত না। দেশের আইন শৃঙ্খলা যেটা করলে পরে দেশের মানুষের সুবিধা হবে, সরকার ওটা করতেছে না। সরকারের চিন্তা হলে যে কী করলে পরে এনসিপির সুবিধা হবে, কী করলে পরে তার অনুগত দলগুলির সুবিধা হবে, তারা এখানে এগুলো নিয়ে ব্যস্ত। এই যে বিশ্ববিদ্যালয়গুলো যে ঘটনা ঘটছে, সরকার এখানে কোনো হস্তক্ষেপ করে নাই কেন? শুনেন, একটা দেশে আমি এটা প্রায় বলি, একটা দেশের সবচেয়ে বড় মাস্তান হলো গিয়ে সরকার। সরকারের হাতে সমস্ত জায়গায় তার লোক আছে, তারা চাইলে এগুলো কন্ট্রোল করতে পারে না। তো যদি না পারে তাহলে বুঝতে হবে দুইটা, একটা হলো যে সকল পর্যায়ে প্রশাসনের উপর তার কোনো কন্ট্রোল নাই, অথবা তার সেই যোগ্যতাই নাই, তারা জানেই না কি করতে হবে। তো এই যে বিষয়গুলো এগুলো তো ঘটছে, সরকারের অযোগ্যতার কারণে হোক অথবা ইচ্ছাকৃতভাবে হোক, যে কোনো কারণে ঘটতে দিচ্ছে, দিয়ে তারা আবার অন্য কোনো ইস্যু ক্রিয়েট করতে চায় কিনা এদিকে বরং আমাদের সাধারণ মানুষের নজর রাখতে হবে। তারা আসলে কী চায়? আজকে ওদের একটা ঝটিকা মিছিল হয়, এবং এটা ঝটিকা মিছিল তো হতে দেওয়ার আইন নাই। মানে আপনি যেভাবেই করেন, আইনটাকে আমি কালো আইনি বলি, যে নির্ভয় আদেশ একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করাটা, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, হ্যাঁ কার্যক্রম নিষিদ্ধ করা, এটা আমার কাছে কালো আইন মনে হয়। কিন্তু কালো আইন হোক আর সাদা আইন হোক আর হলুদ আইন হোক, যেটা আইন যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আইনে মানবো ভাই, আমার মানতে হবে এই দেশের নাগরিক হিসাবে। তো ওনারা তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছে। তো যেটা চললো এটা তো ঠিক কাজ হয় নাই, এটা অন্যায় হয়েছে। তো অন্যায় থামানোর দায়িত্ব কার? সামনে থেকে আমি দাঁড়াবো দুই হাত তুলে, তাহলে তো আমার শেষ হয়ে যাবো, আমি তো গণপুরের মধ্যে পড়বো। এটা থামানোর দায়িত্ব গভর্নমেন্টের। গভর্নমেন্ট থামায় না কেন? এটা তো গভর্নমেন্ট থামানো। গভর্নমেন্ট এটা থামাতে গেলে আমরা যদি বলতাম না থামানো আপনার ঠিক হচ্ছে না, তখন আপনি আমাদের দোষ দিতে পারতেন। কেউ দোষ দিচ্ছে না। তো এখন বিষয়গুলো হলো কি, গভর্নমেন্ট হয়তো এগুলো হতে দেয়, আমার তো ধারণা হতে দেয়, দিয়ে নিয়ে বলবে এই যে এখন সরকারের স্বার্থ কি আসলে? হ্যাঁ, এসব ঘটনার সরকারের স্বার্থ কি আপনি বলছিলেন হতে দেয়? দেয় কারণে তখন বলা যায় যে আমরা তো ঠিক মতো কাজ করতে পারছি না, কারণ আমরা তো শান্তিতে থাকতে পারছি না, আন্দোলন হচ্ছে, এরা এগুলি করতেছে, নির্বাচনের পরিবেশ নাই, অমুক নাই তমুক নাই বলে নিয়ে নিজের যে অক্ষমতাটা বিভিন্ন ক্ষেত্রে এখান থেকে একটু দায় মুক্তির চেষ্টা করে। এটা হতে পারে। যেমনটি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর 123টি সংগঠন 1604 বার সড়ক অবরোধ করেছে। আচ্ছা, ওনার কথা আলোচনা না করলে হয় না? এই ভদ্রলোকটা আলোচনা করা মানে জানেন, মানে আমার কাছে মানে মনে হয় আমি এটা সময় নষ্ট করতেছি। উনি যে কি বলেন, কি করেন, কেন বলেন বা কিছুই বুঝি না। মানে অন্য পৃথিবীর যে কোনো দেশ হলে পরে ওনাকে চিফ মানে মানে গভর্নমেন্টের যিনি সরকার প্রধান বলতেন, ভাই আপনি আমাদের মাফ করে দেন, কিন্তু ওনার কথা আলোচনা আমি করতে চাই না ভাই। ওনার কথা দাদা আলোচনা। কিন্তু মাসুদ কামাল, আমার সুনির্দিষ্ট যে বিষয়ে প্রশ্ন, যে 1604 বার সড়ক অবরোধ করা গেল কিভাবে? আসলে সরকার কি নমনীয় ছিল নাকি সামাল দিতে ব্যর্থ? ওনারা ওই কাজটাই করছে, সড়ক অবরোধ না থামাইয়া ওই গুনাগুনি করছে যে কতবার হইলো। 1604 বার, ঠিক আছে, আরেকটা হলে পরে 1605 বার হবে, তাহলে আমার অজুহাত আরো পোক্ত হবে। তারা এগুলি করছে, কাজের কাজ কিছু আর করে নাই। আমি আপনাকে আরেকটু বিরক্ত করি, স্বরাষ্ট্র উপদেষ্টার আরেকটি মন্তব্য যদি আমি কোট করি, সেটি হচ্ছে পুলিশ মানবিক হলে সহিংসতা, কঠোর হলে সমালোচনা হচ্ছে। উনি নতুন নতুন পুলিশের দায়িত্ব পেয়েছে তো এই জন্য এটা বলে। পুলিশের উপর পুলিশের এই ভূমিকা, পুলিশের কি চরিত্র, পুলিশ কি করলে কি হয়, এটা তো সবাই জানে, এটা তো সবাই জানে। এখানে তো নতুন, এখানে তো বিশেষ কোনো আবিষ্কার নাই ওনার। উনি এরকম নতুন নতুন আবিষ্কার কেন করে? উনি কি আশা করতেছে যে ওনার আবিষ্কার দেখে কেউ তাকে নোবেল প্রাইজ দিবে? এখানে তো নতুন কোনো আবিষ্কার নাই, এটাই তো স্বাভাবিক।
কিন্তু আজ আমরা দেখলাম যে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে কিনা, সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতের নায়েবে আমির। সেটি কি রাজনীতিতে আসলে ভিন্ন কোনো বার্তা দিচ্ছে কিনা? বার্তা দিচ্ছে। ওনারা যে বলতেছেন যে এই দাবিগুলো পালন না হলে পরে আমরা ইলেকশন করব না, ওই দাবিটাকে আরো পোক্ত করতেছে। সামনের দিনে যদি তারা জামায়াত এবং এনসিপি নিজেদের দাবি নিয়ে অনড় অবস্থানে থাকে, নির্বাচন থেকে যদি পিছিয়ে যায়, তাহলে বিএনপি তার সমমনাদের নিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে? দেখেন, এখানে যে কথাটা আমি শুরু করছিলাম সেটা হলো গিয়ে এইটাই কথা। ধরেন যদি জামাত নির্বাচন না করে কিন্তু জাতীয় পার্টি করলো, তাহলে কিন্তু জাতীয় পার্টির সঙ্গে বিএনপির একটা প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেই নির্বাচনটা কিছুটা হলেও গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি জাতীয় পার্টি মাঠেই না থাকে, তখন যদি জামাত বলে ইলেকশন করবো না, তখন কিন্তু গভর্নমেন্ট মানে একটা হাহাকারের মধ্যে পড়ে যাবে। বিএনপি নিজেও কিন্তু ভাববে তাহলে এই নির্বাচন করে আমার জিতা লাভ কি। কাজে নির্বাচনের যে লাগামটা, এটা নিজেদের হাতে নেওয়ার জন্যই কিন্তু এখন এই জামাত এবং এনসিপি জাতীয় পার্টি নিষিদ্ধ দাবি করতেছে। মূল ঘটনা এটাই। যদি নিষিদ্ধ করতে পারে একে, তখন বলবে আমি এটা না মানলে আমি ইলেকশন করবো না। এখন যদি আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, যে জামাতও না থাকে, তাহলে বিএনপি তো হাস্যকর অবস্থা পড়ে যাবে না। এটাই হলো মূল কারণ। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঠিক এই বিষয়টি নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আপনারা কি ভাবছেন? না, আমি তো কোনো সমস্যা মনে করি না। মানে আপনারা নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে? বিশ্বাস সব দলেই নির্বাচনে অংশগ্রহণ করবে, যে যতই দাবি দাবা দিক, যতই নেতিবাচক কথা বলুক, শেষ পর্যন্ত সবাইকে নির্বাচনে যেতে হবে। এর বাইরে তো আর কিছু নাই বাংলাদেশের সামনে। আমাদের ভবিষ্যৎ কি? একটা জনগণের আকাঙ্ক্ষিত নির্বাচিত প্রতিনিধি, তারা দেশের দায়িত্ব নিক। আপনি আত্মবিশ্বাসের সাথে বলছেন যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই নির্বাচনে অংশগ্রহণ করলো না দু একটি রাজনৈতিক দল, তখন কি হবে? না, তাদের নিয়ে আলোচনা হচ্ছে, সবাই অংশগ্রহণ করবে। কারণ যদি না করে আপনাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা আছে? তারাই অস্তিত্বের সংকটে পড়বে। যেটা মাসুদ কামাল আর সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে? অবশ্যই হবে। কেউ যদি নির্বাচন না করে আমাদের সমস্যা হচ্ছে কয়েকটি দল, বিশেষত জামাত এবং এনসিপি, তারা হঠাৎ করে এখন নির্বাচনকে ঠেকানো বা নির্বাচনে না যাওয়া এগুলো হুমকি তুমকি দিচ্ছে কেন? কারণ নির্বাচনটা হয়ে গেলে পরে তাদের অবস্থানটা বুঝে যাবে, জনগণের সাথে তাদের সম্পৃক্ততা এবং তারা কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছে সেটা বুঝে যাবে। সেই কারণে তারা এইসব কথাবার্তা বলতেছে। আরেকটা হইতে পারে, এখানে নানান ধরনের হিসাব নিকাশ হচ্ছে না? কি হিসাব নিকাশ? যেমন ধরেন ইসলামিক দলগুলো তারা একটা সমঝোতার মধ্যে এসে গেছে, প্রায় বক্তব্য আমরা শুনতেছি। আবার তার সাথে নূরের দল বা এনসিপি তারাও সম্পৃক্ত হতে পারে, বা আর কয়েকটি দল সম্পৃক্ত হতে পারে, এগুলো আমরা দেখতেছি। সুতরাং শেষ পর্যন্ত দেখবেন যে একটা পোলারাইজেশন হবে। একদিকে বিএনপি থাকবে, তার কিছু যুগপৎ আন্দোলনে যারা আছে তারা থাকবে, আরেকদিকে ইসলামিক দলগুলো, জামাতে ইসলামী সহ তারা আরেকটা মোর্চা এখানে করবে হয়তোবা। আবার অন্যদিকে ধরেন সিপিবি আছে, তারপরে জাসদ আছে, বাসদ আছে, তারও আবার একটা বাম প্রগতিশীল, এদের একটা মোর্চা করার চেষ্টা করতেছে। আলটিমেটলি বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে, এবং বহু দল এবং জোট এই নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ মানুষ এই গত 15 বছর তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। শুধু তো জাতীয় সংসদ নির্বাচন না, স্থানীয় সংসদ নির্বাচনও কোনো ধরনের ভোট সেভাবে হয়নি, প্রতিযোগিতামূলক নেই। সুতরাং আমার মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে। যদি নির্বাচন না হয় কোনো কারণে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো একটা ভয়াবহ সংকট।